আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি খবরের পেছনের খবরে। আজ আমার দেশ পত্রিকায় যে লিড নিউজটি ছাপা হয়েছে সেটির ব্যাপারে আপনাদের প্রবল আগ্রহ দেখছি আমরা। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ছিল দিল্লির আশীর্বাদ পেতে যা দিয়েছে হাসিনা সরকার। খবরটির ব্যাপারে আপনাদের যে পরিমাণ আগ্রহ দেখছি, আমি আজকে কিছুক্ষণ আগেও দেখছিলাম ইউটিউবে শেয়ার এবং কমেন্টের রীতিমতো কি বলবো, আমি স্রোত যাচ্ছে। আমাদের পক্ষে সব কমেন্টগুলি পড়েও শেষ করে ওঠা সম্ভব হচ্ছে না। একবার দেখার পর কিছুক্ষণ বিরতি দিয়ে আরেকবার কন্টেন্টে ঢুকলে দেখা যাচ্ছে যে আরও প্রচুর কমেন্ট এসে জমা হয়েছে। এগুলো থেকে আসলে বোঝা যায় আপনাদের আগ্রহটা কোন জায়গায়। আর এ কারণেই এই খবরটি যিনি লিখেছেন তার সঙ্গে আমরা কথা বলবো, জানবো এই খবর লেখার সময় তার কেমন লেগেছে, আজকে তিনি কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন। তারা তো রিপোর্টাররা ব্যক্তি জীবনেও টেলিফোনে বা অন্য কোনোভাবে সহকর্মীদের কাছ থেকে নানা রকম প্রতিক্রিয়া পান। আজকে সেই বিষয়টি আমরা জানবো। এটি জানার জন্য আমার সঙ্গে এখন আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এম এ নোমান। নোমান ভাই, আপনাকে আমাদের এই ছোট্ট আয়োজনে স্বাগত জানাচ্ছি। এর আগেও কয়েকদিন আপনার সঙ্গে কথা বলেছি, প্রত্যেকবারই আসলে মোটামুটি বলা যায় সাফল্যের কাহিনী, যে আলহামদুলিল্লাহ নিউজ পাঠকরা খুব পছন্দ করছেন। আমাদের সাংবাদিক হিসেবে সবচেয়ে বড় যে বিষয়টা সামনে থাকে সেটা তো আসলে পাঠকই। পাঠক বলি, দর্শক বলি, তাদেরকে যে নামেই আমরা সম্বোধন করি না কেন, আমরা যেটা তৈরি করছি, লিখছি, যে কষ্ট করে তথ্যগুলি সংগ্রহ করছি, সেগুলির ফাইনাল যেই প্রোডাক্টটা আসছে সেটা তাদের কাছে তুলে দেয়া, এবং তারা যখন এটা গ্রহণ করেন, পছন্দ করেন। কেমন লাগছে আজকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা যারা আসলে মাঠ পর্যায়ে রিপোর্টিংয়ের কাজ করি, তথ্য সংগ্রহ করি এবং সেই তথ্যগুলোকে রিপোর্ট আকারে, প্রতিবেদন আকারে পাঠকদের জন্য উপস্থাপন করি, সেখানে আমাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের যে চেষ্টাটা থাকে সেটা হচ্ছে একটা রিপোর্টকে সবচেয়ে বেশি তথ্যবহুল করা, তথ্য সমৃদ্ধ করা এবং যতগুলো এভিডেন্স আছে এভিডেন্সগুলো সংগ্রহ করা, তার ভিত্তিতে আমরা প্রতিবেদন তৈরি করে থাকি। তো সেখানে অনেক রিপোর্টের ক্ষেত্রে আমরা রেসপন্স পাই পাঠকদের, তখন আমরা বুঝি যে না, রিপোর্টটা আসলে পাঠক গ্রহণ করেছেন। তো আপনি যেটা বলেছেন ঠিকই, যে আজকের এই রিপোর্টটার ক্ষেত্রে আমি এত পরিমাণ রেসপন্স পেয়েছি। আমাদের যারা পাঠক আছেন অনেকেই বিভিন্ন মাধ্যমে, অনেকে আমাদের পরিচিতজনও আছেন, তারা আমাদেরকে বলছেন যে হ্যাঁ, আসলে এই রিপোর্টটা খুব তথ্য সমৃদ্ধ হয়েছে এবং এটা একটা সময়োপযোগী প্রতিবেদন হয়েছে। তো এখানে আমাদের সার্থকতাটা হলো একজন প্রতিবেদক হিসাবে এটি, যে এই রিপোর্টটা একজন পাঠক কীভাবে নিচ্ছেন, ইতিবাচক বা নেতিবাচক, অথবা কতজন দেখছেন, কতজন পড়ছেন পত্রিকাটার এই বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, ইউটিউব বা ফেসবুক, বিভিন্ন মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়া, প্রিন্ট ভার্সনটাও। তো বিভিন্ন পর্যায় থেকে আমি আজকে পার্সোনালি খুব ভালো লাগার জায়গা এটা, যে আমার পরিচিতজন আছেন, যেমন আমাদের সাংবাদিকগুলো সংগঠন আছেন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা ইউনিভার্সিটি, আমার অনেক সহকর্মী আমাকে এই রিপোর্টটার জন্য বলছেন যে হ্যাঁ, রিপোর্ট একটা ভালো রিপোর্ট হয়েছে। তো সেখানে ভালো লাগার জায়গা এটি যে অনেক পাঠক এই প্রতিবেদনটা পড়ছেন। আর একটা জিনিস এখানে, যে রিপোর্টটা কতটুকু তথ্য সমৃদ্ধ হয়েছে, সেখানে আমরা চেষ্টা করেছি। এটা একটা, আপনি জানেন যে অনেক বড় রিপোর্ট হয়েছে। গত 15 বছরে এই শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে যে একটা বাইলেটারাল রিলেশনশিপ আছে, দ্বিপাক্ষিক একটা সম্পর্ক আছে ভারতের সঙ্গে আমাদের, এই সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আমরা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটা সভরেন কান্ট্রি, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, ভারত একটা স্বাধীন রাষ্ট্র। আমরা ছোটো হোক আর ওরা বড়, সেটার চেয়ে বড় হলো কি উভয় দেশই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ভারত একটা বৃহৎ প্রতিবেশী দেশ, সেক্ষেত্রে আমাদেরও কিছু তাদের কাছে প্রত্যাশা থাকবে, তাদেরও আমাদের কাছে কি প্রত্যাশা থাকবে। তো সেক্ষেত্রে সবচেয়ে যে বড় যৌক্তিক পয়েন্টটা সেটা হলো যে আমাদের সম্পর্কটা হবে কিসের ভিত্তিতে। যে আমাদের সম্পর্কটা, আপনি অবশ্যই একটা একটা বিষয় আসছে এখানে। আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যিনি পতিত সরকারের আগের টার্মের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, একে আব্দুল মোমেন সাহেব, তিনি বলছিলেন যে ভারতের সঙ্গে হলো সম্পর্কটা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। অথচ এইটা কিন্তু আমাদের পাবলিক এটাকে ওইভাবে, এটা যতই হাস্যরসের ভিত্তিতে আমরা দেখি না কেন, যে এটা যে কত সিরিয়াস একটা কথা, যে ভারতের সঙ্গে সম্পর্কটা আমাদের এটা না, ভারতের সাথে সম্পর্কটা হবে আমাদের ন্যায্যতার ভিত্তিতে, এবং আমরা যতটুকু তারা প্রাপ্য, আমরা কতটুকু প্রাপ্য, সে ন্যায্যতার ভিত্তিতে হবে। সেটার জন্য আমাদের অনেকগুলো টিটি আছে, এগ্রিমেন্ট আছে, অনেক প্রটোকল আছে। তো দুর্ভাগ্যজনকভাবে সত্য যে গত 15 বছর আসলে যতগুলো চুক্তি টিটি আমরা করেছি ভারতের সঙ্গে, সেখানে সবগুলো চুক্তি হয়েছে ভারতের স্বার্থকে সংরক্ষণ করে, রক্ষা করে, এবং সবগুলো চুক্তি হয়েছে আমাদের বিপক্ষে। বাংলাদেশের কোনো একটা চুক্তি আমরা
উইন করেছি, আমরা সেখান থেকে কিছু অর্জন করেছি, এই ধরনের কোনো তথ্য রেকর্ড আমাদের কাছে নেই। আমরা অনেকগুলো প্রতিবেদন, আপনি যেটা বলছেন যে আমরা অনেকগুলো চুক্তি এবং অনেকগুলো ট্রিটি, অনেকগুলো প্রটোকল এখানে আমরা বিশ্লেষণ করেছি, যেগুলোর মূল কপি আমাদের হাতে আছে, আমাদের অফিসে আছে। এই সবগুলো চুক্তির যেই ক্লজগুলো আছে, ধারাগুলো আছে, মানে আপনি অবাক হবেন। আমরা তো হয়তো রিপোর্টে তত ডিটেলস আসে নাই, আরও কত তথ্য আমাদের কাছে আছে এই 15 বছরের চুক্তির বিষয়ে। প্রত্যেকটা চুক্তির প্রত্যেক ধারাই বাংলাদেশের স্বার্থকে সংরক্ষণ করে নাই, এটারও সবচেয়ে বিস্ময়কর বিষয় যে প্রত্যেকটা চুক্তি ছিল গোপন। হ্যাঁ, প্রত্যেকটা চুক্তি কখনোই প্রকাশ করা হয়নি, মানে জনসম্মুখে আনা হয়নি তারা কি চুক্তি করে আসলেন, বা ভারতের সরকার যখন বাংলাদেশে আসলো তখন তিনি কি চুক্তিতে সমঝোতা স্মারকে সই করে গেলেন, এগুলোর ক্লজগুলো কখনোই আমাদের সামনে ওপেন ছিল না, এতদিন পর্যন্ত আসে নেই। এবং আপনি আরও অবাক হবেন যে কয়েকটা চুক্তি এমনও হয়েছে যে বাংলাদেশ সরকার প্রকাশ করে নাই, অথচ ভারতের মিডিয়া ভারতের সরকারকে উদ্ধৃত করে কিছু রিপোর্ট, কিছু চুক্তির কিছু ধারা জনসমক্ষে এনেছে। তখন আমরা কিছু জিনিস জেনেছি ওই সময়ে, কিন্তু এখন এসে আমরা বিভিন্ন কাছ থেকে বিভিন্ন দপ্তর থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি, কিছু রেকর্ড পাচ্ছি, কিছু চুক্তির স্বাক্ষর পাচ্ছি, চুক্তি পাচ্ছি, যেগুলো আসলেই বাংলাদেশের জন্য, আমাদের স্বাধীন সার্বভৌম, যদি আমরা একত্রে চিন্তা করি যে আসলে যে আমরা একটা স্বাধীন সার্বরাষ্ট্র ছিলাম গত 15 বছরে, সেটা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় গিয়ে পড়ছিল। আসলে ঝুঁকিপূর্ণ অবস্থা কি, আমরা তো তাদের স্বার্থের কাছে আমাদের নিজেদের সবকিছুই জলাঞ্জলি দিয়ে ফেলেছিলাম না। আপনি বারবারই বলছেন যে চুক্তিগুলি সবই হয়েছে তাদের স্বার্থে। আদানির বিষয়ে আমাদের যে রিপোর্টটা কিছুদিন আগে গিয়েছে, সেখানে আমরা দেখলাম যে কি ন্যাক্কারজনক একটা অবস্থার, মানে লজ্জাজনক অবস্থা। আমাদের কিছুই বলার নেই, কিছুই করার নেই, মানে বিদ্যুৎ পাই না পাই অর্থ আমাদের পরিশোধ করতেই হবে, টাকা পরিশোধ করতেই হবে। আপনার এখানে তো আদানিটা তো এসছে, পাশাপাশি বহু কিছু নিয়ে আপনি কথা তুলেছেন, পাঠ্যপুস্তকের ব্যাপারটি তুলেছেন, যেটা আসলে পাঠ্যপুস্তকের ইস্যুটা না খুব বেশি আলোচিত না। রেল চুক্তি যখন উনি ভারত সফর করলেন তখন নিয়ে, এটা রেল চুক্তি নিয়ে, করিডোর নিয়ে বেশ কথাবার্তা হয়েছিল, কিন্তু পাঠ্যপুস্তকের ইস্যুটি আমি গত মাসখানেক থেকেই শুনছি যে পুরোটাই ভারতের ছাপাখানাকে দিয়ে দেওয়া হয়েছিল, ওখান থেকে আমরা বই ছাপিয়ে নিয়ে আসতাম, এবং বইয়েও তাদের সংস্কৃতির, তাদের ভাবনার প্রভাব থেকে যেত, ছাপ থেকে যেত। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন যে বাংলাদেশে আমাদের একটা প্রকাশনা শিল্প, মানে কখন একটা মার্কেট তৈরি হয়, যখন এর ডিমান্ড তৈরি হবে। আমাদের অবশ্যই একটা বৃহৎ, একটা বড় ধরনের প্রকাশনা শিল্প আছে, এর সঙ্গে কাগজ, ছাপাখানা, কর্মী, অনেক কিছু ইনভলভমেন্ট আছে এর সঙ্গে, এবং লক্ষ লক্ষ মানুষের, লাখ লাখ মানুষের জীবন জীবিকার একটা উপায় হলো আমাদের প্রকাশনা শিল্পটা। তো এখানে প্রতি বছর যে পাঠ্যপুস্তক ছাপা হয়, এখানে হিউজ পরিমাণ, প্রায় 1 কোটির উপরে বই প্রয়োজন হয় বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের জন্য। তো সেই বইগুলো কেন্দ্র করে আমাদের একটা প্রকাশনা শিল্প গড়ে উঠছে, এবং সেভাবে হঠাৎ করে আগের সরকার, মানে বিগত সরকার ভারতের সঙ্গে একটা চুক্তি করে এবং তাদের 2টা প্রকাশনা সংস্থাকে বিপুল পরিমাণ বই ছাপানোর জন্য তাদেরকে পারমিশন দেয়। ফলে কি হলো যে এখানে আমাদের দেশের যেই যাকে কেন্দ্র করে আমাদের প্রকাশনা শিল্পটা তৈরি হবে, আরও দিন দিন এনলার্জ হবে, বড় হবে, বৃহত্তর পরিসরে গিয়ে এটার একটা বড় ধরনের অবস্থা তৈরি করবে আমাদের শিল্পটা। সেই শিল্পটা আর বড় হয়নি। ফলে এখন সরকার যখন এসে, বর্তমান সরকার আবার নতুন করে যে না, আমাদের প্রকাশনা শিল্পকে আমরা আস্তে আস্তে দাঁড় করাবো, আমাদের পাঠ্যপুস্তক আমরাই ছাপবো, আমাদের কৃষ্টি কালচার আছে। আপনি এমনও দেখছেন যে ইসলাম ধর্মের একটা বই, যে পাঠ্য বই, সেখানে ব্যাক পেজে একটি প্রতিমার ছবি ছাপা হয়েছিল, যেটা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং ব্যাপক সমালোচনা হয়। এটা তার চেয়েও বড়, আরও বড় যেটা, যে আমাদের বাংলাদেশের কোনো টিভি চ্যানেল কিন্তু ইন্ডিয়াতে চলতে পারে না, ইন্ডিয়ার অথচ কতগুলো টিভি চ্যানেল আমাদের এখানে চলে। এটা একটা এগ্রিমেন্টের ভিত্তিতে আসছে। এটা আমি আসলে নিজে সাংবাদিকতা করি দেখে একটা জিনিস চোখে পড়েছে, সেটা হচ্ছে পুরো 15 বছরের সময়টাতে যে জিনিসটা, যে বইগুলি সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে, হয় শেখ মুজিবুর রহমান সম্পর্কিত কোনো বই, অথবা শেখ হাসিনার ওই আমল সম্পর্কিত নানা বই, তার কর্মকাণ্ড, কাজ, এবং এই বইগুলিকে বিভিন্ন স্কুল, কলেজ বা এলাকার যে লাইব্রেরিগুলি আছে তাদেরকে বাধ্য করা হতো যে অমুক প্রতিষ্ঠান, অমুক স্কুল তার লাইব্রেরির জন্য এতগুলো কপি কিনবে এবং এটা কিনতেই হবে। তো প্রকাশনা ব্যবসাটা মূলত ওই গণ্ডির মধ্যে আটকে গিয়েছিল, বাংলাদেশের নিজস্ব প্রকাশনা ব্যবসা যেটা। এর বাইরে গিয়ে, মানে পাঠ্যপুস্তকটা তো পর্যন্ত ভারতে চলে গেল, বাকি সাংস্কৃতিক প্রভাব যেটা আপনার লেখার মধ্যে খুবই স্পষ্ট, তাদের টেলিভিশনের মাধ্যমে যেটা করেছে, আমাদের কোনো চ্যানেলই তাদের ওখানে চলে না, শেষ পর্যন্ত সম্ভবত বিটিভিকে পারমিশন দেওয়া হয়েছিল ভারতে
জন্য। বিটিভি যেটা আমাদের দেশেই খুব বেশি জনপ্রিয় গণমাধ্যম না, গণমাধ্যম হিসেবে খুব জনপ্রিয় না, সেভাবে কেউ দেখেন না, বরং বিকল্প দেখারই চিন্তা ভাবনা করেন। সেইটা ভারতে অনুমোদন দেওয়া হলো এবং বাকি সব বাংলাদেশের অন্য কোনো বেসরকারি চ্যানেলই তো ভারতে দেখানো হতো না। আর অন্যদিকে তাদের তো অনেক কিছুই আমাদের না, এখানে আপনি এটা ঠিকই বলছেন। এটা তো আমাদের একটা প্রতিকারের ব্যবস্থা হবে যে আমাদের ক্ষতিটা কতটুকু হইলো। কিন্তু সবচেয়ে বড় যেই মানে মারাত্মক ধরনের আমাদের দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যেটা হুমকি স্বরূপ বা ক্ষতিকর, সেটা হলো যে ভারতের সঙ্গে আমাদের এমন কিছু চুক্তি হয়েছে যেটা দ্বিপক্ষীয় সীমান্ত, যে আপনি দেখছেন যে কয়েকদিন আগে যে আমাদের বর্ডারের মধ্যে যে কিলিং, যে এখন আনরেস্ট অবস্থা চলছে, এটা অস্থির অবস্থা। এটা যখনই আমাদের বিজিবি ভারতের বিএসএফকে বাধা দিতে যাচ্ছে যে আপনারা আমাদের ভূখণ্ডের মধ্যে আপনারা কোনো স্থাপনা করবেন না, তখন হঠাৎ করেই তারা এমন কিছু রেফারেন্স সামনে নিয়ে আসছে যেটা বিগত সরকারের সময় একটা চুক্তি, একটা না 4টা চুক্তি করেছে গত 2010 সাল থেকে শুরু করে 24 সালের মধ্য পর্যন্ত। এই চুক্তিগুলির আওতায় ভারত এখন তাদের যেই আন্তর্জাতিক যে সীমান্ত রেখা আছে, যেটা দুই দেশের মধ্যকারে যে একটা সীমান্ত রেখা, সেই সীমান্ত রেখার এটা আন্তর্জাতিক একটা রুলস এবং নীতি হলো যে 150 গজের মধ্যে কোনো সামরিক স্থাপনা করতে পারবে না, কোনো অবদান করতে পারবে না, এবং তারা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে গেলেও, তাদের ভূখণ্ডে করতে গেলেও বাংলাদেশের অনুমোদন নিতে হবে। অথচ দেখা গেছে যে না, এই সীমান্ত রেখার ভিতরে এসে তারা এখানে অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করছে, যেটা আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষতিকর হলো এই চুক্তিগুলো আর কি, যেগুলোর মাধ্যমে আসলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব মারাত্মক ধরনের হুমকির মুখে এসে পড়েছে। এখানে যে জিনিসটা এখন সাম্প্রতিক সময়ে এসে বের হয়ে আসছে যে এই চুক্তিগুলো করা হয়েছে, এখন আমাদের পক্ষ থেকে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা এই জিনিসটা জানতে চেয়েছিলাম আমাদের রিপোর্টের সুবাদে। তখন তিনি আমাদের কাছে ক্যাটাগরির এই চুক্তিগুলির শর্ত ধরে ধরে আমাদেরকে জিনিসটা বুঝিয়েছেন আমার দেশকে, যে ওরা ওদের ভূখণ্ডে যেই কোনো স্থাপনা করবে এটা তাদের এখতিয়ার, তাদের এটা অধিকার, তারা করবে। এই নিয়ে তো আমাদের কোনো বিন্দুমাত্র আক্ষেপ কিছু বলারও নেই এবং কিছু বলবো না আমরা। কিন্তু এখানে তারা যে আন্তর্জাতিক সীমান্ত যে শূন্যরেখা আছে, শূন্যরেখার ভিতরে এসে কাজ করবে, এটা তো কোনোভাবেই একটা স্বাধীন সার্বভৌম দেশ মানতে পারে না যদি তার বিন্দুমাত্র দেশপ্রেম থেকে থাকে। কাজেই আমরা এটা কোনোভাবেই আমরা টলারেট করবো না, আমরা এটা প্রতিবাদ করবই। এবং তিনি আরেকটা কথা আমাদেরকে জানিয়েছেন আমার দেশকে, যে আমরা খুব শিগগিরই সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের উপদেষ্টা পরিষদে, যে ভারতকে এই গত সরকারের সময়ে যে 4টা চুক্তি অন্তর্ভুক্ত সীমান্ত এলাকা নিয়ে করা হয়েছে, এই চুক্তিগুলো বাতিল করার জন্য এবং এগুলোকে প্রত্যাহার করার জন্য আমরা তাদেরকে চিঠি লিখবো। এই ধরনের কথা একটা আমাদেরকে তিনি জানিয়েছেন। আমাদের জন্য আসলে সবচেয়ে উদ্বেগের জায়গাটা এখানেই। সীমান্ত কয়েকদিন থেকে তো চলছে, আজকেও পরিস্থিতি থমথমে, সীমান্ত এলাকার পরিস্থিতি। নোমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করছি খুব শিগগিরই আবারও আপনার সঙ্গে কথা হবে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। শিগগিরই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই অনুষ্ঠানে একই চ্যানেলে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।